স্বৈরাচার পতনের পর ৬ মাসে ৭৫০ কোটি টাকার বেশি জব্দ, সম্পত্তি ফ্রিজ ৯,৫০০ কোটি টাকার উপর। রাজনৈতিক পথ পরিবর্তনের পর বেড়েছে মামলা জট, চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা, ব্যবস্থাপনাকে দুষছেন আইনজ্ঞরা। ঈদের ছুটিতে কমেছে ঢাকার বায়ু দূষণ, নির্মাণ বিধি মানা, ইটভাটা বন্ধ আর যানজট যৌক্তিক পর্যায়ে আনার পরামর্শ। মেহেরপুরের গাংনীর খরস্রোতা কাজলা নদী এখন সরু খাল, ড্রেজিং না করায় নাব্যতা সংকট, দুপার দখল করে চাষাবাদ। তামাক কোম্পানির আগ্রাসনের শিকার খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদী, অববাহিকার উর্বর জমি, দিন দিন বাড়ছে চাষ। কৃষি খাতে পানি সংকট নিরসনে আশার আলো দেখছেন ইয়েমেনের কৃষক, জাতিসংঘের প্রশিক্ষণ করে তুলছে স্বনির্ভর। এবং ফুটবল দলে একজন প্রকৃত নাম্বার 9 প্রয়োজন, মন্তব্য মামুনুল ইসলামের, টেকনিক্যাল বিষয়ে পরিবর্তন পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। স্বৈরাচার পতনের পর গত ৬ মাসে দেশের ভেতর পাওয়া ৭৬৫ কোটি ৭৫ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন, আর সম্পত্তি ফ্রিজ করা হয়েছে ৯,৫৪৪ কোটি ৫০ লাখ টাকার বেশি। জব্দ করা সম্পদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতু সহ হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সমূহ। ফজলা আদিত্যের রিপোর্টে বিস্তারিত। গত ১৫.৫ বছর স্বৈরাচার আমলে ব্যাপক দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির তথ্য একের পর এক বেরিয়ে আসতে থাকে, যার মধ্যে অন্যতম শেখ পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অবৈধ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক হিসাবের তথ্য। এমন বিষয়ে তদন্তে নামে দুদক আর্থিক অনিয়মের জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করেছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে ৫৫টি কোর্ট আদেশে জব্দকৃত ৭৬৫ কোটি ৭৫ লাখ টাকার দেশীয় সম্পদের মধ্যে রয়েছে ১৯১.৮০ একর জমি, ২৮টি বাড়ি, ৩৮টি ফ্ল্যাট, গাড়িসহ কোম্পানি ও বাণিজ্যিক সংগঠন। ৫৪টি কোর্ট আদেশে অবরুদ্ধ করা হয়েছে ১,০৩০টি ব্যাংক হিসাব, 9টি সঞ্চয়পত্র, ৪৭৩ কোটি ৯৫ লাখের বেশি শেয়ারের অর্থ, ডলার, ইউরো, নগদ অর্থসহ মোট ৯,৫৪৪ কোটি ৫০ লাখ টাকার সম্পদ। দেশের পাশাপাশি বিদেশে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পায় দুদক। এখন পর্যন্ত বিদেশে ২৩টি কোম্পানি, ৫৮২টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক, যার মূল্য ১২০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। আর জব্দ করা বিদেশি ডলার, ইউরোর আর্থিক মূল্য ৪৫ কোটি ১৬ লাখ ৪১,৪২৯ টাকা। দুদক মহাপরিচালক আক্তার হোসেন দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে জানান, দুদকে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দেশের জব্দকৃত সম্পদগুলো রাখা হয়েছে। ৫৫টি কোর্ট আদেশের মাধ্যমে কুকৃত সম্পদের পরিমাণ দেশে হচ্ছে ৭৬৫ কোটি টাকারও বেশি এবং অস্থাবর ৫৫টি কোর্ট আদেশের মাধ্যমে অবরুদ্ধকৃত সম্পদের পরিমাণ হচ্ছে ৯,৫৪৪ কোটি টাকারও বেশি। আর বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেই সকল অবৈধ সম্পদ দেশে ফিরে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন। যেগুলি বিদেশে আমাদের যেই সম্পদের তথ্য আমাদের কাছে রয়েছে, আমরা বিজ্ঞ আদালত থেকে প্রাপ্ত আদেশগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেগুলি অবরুদ্ধ করা এবং সেগুলি দেশে ফেরত আনার বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। জব্দকৃত সম্পদসমূহ কিভাবে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি স্বার্থে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো খতিয়ে দেখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক পথ পরিবর্তনের পর আদালতে আরও বেড়েছে মামলার জট। দেশের আদালতে ২০২৪ সালে মামলার সংখ্যা বেড়েছে ২,১৭,০০০। দ্রুত নিষ্পত্তি না হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন বিচার প্রার্থীরা। বিচার বিভাগে রাজনীতি চলমান থাকার পাশাপাশি বিচারক ও সংকট ও মামলা ব্যবস্থাপনাকে দায়ী করছেন আইনজ্ঞরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কারো কপালে ভাঁজ তো কারো কপালে চিন্তার ছাপ। ন্যায় বিচারের আশায় দিনের পর দিন এভাবেই আদালতে ঘুরছেন ভুক্তভোগীরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও মিলছে না কোনো সুরাহা।
বেশিরভাগ মামলায় শুনানির দিনক্ষণ ঠিক হলেও তদন্তের ঘাটতি কিংবা সাক্ষীর অনুপস্থিতির কারণে নষ্ট হচ্ছে সময়। এভাবেই মামলা চলছে বছরের পর বছর। এতে জমে থাকা মামলার তালিকা হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। দেশের আদালতে একজন বিচারকের বিপরীতে মামলা জমেছে ৯৬,৪৪৪টি। ভারতে আনুমানিক ৪৭,৬১৯ মামলার বিপরীতে একজন, পাকিস্তানে ৫০,০০০, অস্ট্রেলিয়ায় ২৪,৩০০, যুক্তরাষ্ট্রে ১০,০০০ এবং যুক্তরাজ্যে প্রতি ৩,১৮৬টি মামলার বিপরীতে একজন বিচারক দায়িত্ব পালন করেন। এমন জটের পেছনে অযথা মামলা করার প্রবণতা এবং নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতাকে দায়ী করছেন আইনজ্ঞরা। এবার ৫ই আগস্টের পরে হাজার হাজার মামলা হয়ে গেছে। এত মামলা তো হওয়ার কথা ছিল না। যেই ঘটনা হয়েছে ঘটনাগুলো নিয়ে মামলা। আমি এরকমও দেখেছি যে একটা ঘটনা নিয়ে ৩টা-৪টা মামলাও হয়েছে এবং এক একটা মামলায় ৬০০-৭০০ জন আসামি। নট দ্যাট, অ্যাকচুয়াল যারা কালপ্রিট, যারা ঘটনা করেছে, যদি পুলিশের গুলিতে মারা যায় পুলিশ আসামি হবে, যদি কোনো পাবলিকের গুলিতে মারা যায় সে আসামি হবে। কিন্তু সেখানে দেখা গেছে যে না, এক ঘটনা নিয়েই ৩টা-৪টা কেস হয়েছে। তো এটা ঠিক না। এগুলো তো মামলা জটের কারণ। এই জট কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগ ও মামলা ব্যবস্থাপনার ঢেলে সাজানোর পরামর্শ দেন আইনজীবীরা। ম্যানেজমেন্টগুলোকে কিছুটা চেঞ্জ করতে হবে এবং মামলা পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত পুরনো পদ্ধতি আমরা অনুসরণ করছি, যে দীর্ঘসূত্রিতা আছে, পিপিদের যে পাবলিক প্রসিকিউশন যে সার্ভিস, সেই পাবলিক প্রসিকিউশন সার্ভিসের যে কাজের ধরন, সেখানে স্পিড আপ করা ছাড়া বিকল্প নেই। তদন্তের পর্যায়ে, বিচারের পর্যায়ে প্রসেসগুলোকে একটু কাট অফ করা, একটু বাধ্যতামূলক জায়গায় নিয়ে আসা, শেষ করতে হবে এবং সেটা তাদের সার্ভিস রেকর্ডের মধ্যে নিয়ে আসা বিচারকদের হচ্ছে কে কতটা মামলা নিষ্পত্তি করতে পারছে। সেই নিষ্পত্তিটা আবার যেন প্রতিযোগিতামূলক নিষ্পত্তি না হয়, ন্যায় বিচারের কথাটা তো এখানে মাথায় রাখতে হবে। দেশের বিচারিক আদালতে ২০২৪ সালে বিচারাধীন মামলার সংখ্যা ২,১৭,০০০। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের পরই যোগ হয়েছে ১,৩৫,০০০। সব মিলিয়ে সব আদালতে জমে থাকা মামলার সংখ্যা ৪৫,১৬,৬০০ ছাড়িয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রায় প্রতিদিনই বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকার নাম থাকলেও কিছুটা ব্যতিক্রম থাকে ঈদের ছুটিতে। এই ছুটিকে কেন্দ্র করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণা বলছে ঢাকায় বায়ু দূষণের পরিমাণ কমেছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থান থেকে সরে গিয়ে এখন ৭ম স্থানে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় দূষণ কমাতে হলে যানবাহনের পরিমাণ কমিয়ে যৌক্তিক সংখ্যায় নিয়ে আসতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। রাজধানী ঢাকা এখন ছুটিতে আছে, ঈদের ছুটিতে, তাই তার চিরচেনা যানজট আর নেই। ঘনবসতিতে জরাজীর্ণ এই শহর এখন দূষণ নামক আততায়ীর হাত থেকে মুক্তি পেয়ে মেতেছে প্রকৃতির সঙ্গে খোশ গল্পে। চিরচেনা পথগুলো এখন মুলতবি রেখেছে গাড়ির হর্ন আর জ্যামের তর্কাতর্কি। নিরাপদ করে তুলেছে বাবা মায়ের সাথে শিশুদের বেড়ানোর গল্পটাও। পলিউশন অনেক কম। আগে তো দেখতাম যে বাংলাদেশ বিশ্বে 1 নাম্বার ছিল পলিউশন, এখন অনেক কম। এরকম হলে ভালোই লাগে আর কি। সবসময় বাচ্চাদের মুখে মাস্ক দিয়ে বাচ্চাদেরও কষ্ট হয়, তা আমাদেরও কষ্ট হয়। তো এইরকম হলে আল্লাহর রহমতে অনেক ভালো হবে। রাস্তা যে বানায়, যে কাজগুলো এত দীর্ঘমেয়াদী হয়, এগুলো আরও আসলে মানে স্বল্পমেয়াদী দ্রুত রাস্তার কাজগুলো ঠিক করা উচিত। গবেষণা বলছে ঈদের ছুটির কারণে ২৬ মার্চ থেকে বায়ু দূষণের পরিমাণ কমতে শুরু করেছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের ঈদ কেন্দ্রিক গবেষণায় উঠে আসছে ২৬ মার্চ বায়ুমান সূচক ছিল AQI ২০০, আর তা কমতে কমতে গেল ২রা এপ্রিল এসে দাঁড়িয়েছে AQI ১৪৪-এ, যা গেল কয়েক বছর যাবৎ প্রায় প্রতিদিনই বিশ্বে বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকায় স্থান করে নেয় ৭মে। গবেষণার তথ্য যাচাই করতে দেশ টিভি টিম বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের এক গবেষকের সাথে বায়ুমান পরীক্ষা করে। পরীক্ষায় মঙ্গলবারের বায়ুমান ধরা পড়ে ১৫০, যা সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর, তবে সাধারণের জন্য তেমন ক্ষতির কারণ নেই। আমাদের AQI এখন বর্তমানে বায়ুমান আমরা দেখছি যে মধ্যম থেকে কম অস্বাস্থ্যকর, বা এটি কখনো কখনো সেন্সিটিভ গ্রুপের জন্য এই বায়ুমানটি মোটামুটি বলা যায় যে সতর্কতামূলক থাকে। তারা মাস্ক ব্যবহার করলে হবে, যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা। এছাড়া সাধারণ লোকদের জন্য মোটামুটি ভালো বায়ুমান বলা যেতে পারে। ঢাকার এই চিত্র পাল্টে যাবে ঈদের ছুটি শেষ হলেই। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন যানবাহনের সংখ্যা কমিয়ে যৌক্তিক সংখ্যায় নিয়ে আসতে হবে, আর নির্মাণ বিধি মেনে করতে হবে নির্মাণ কাজ। যানবাহনের সংখ্যা কমলে বায়ু দূষণ কমে,
এখন আমরা তো একদম যানবাহন শূন্য ঢাকা শহর করতে পারবো না, কিন্তু এটিকে এমন একটি সংখ্যায় যৌক্তিকভাবে নিয়ে আসা যাতে যানজটের অ্যাভয়েড করা যায়, তাহলে বায়ু দূষণ কমবে। সেই সাথে ইটভাটায় ইট পোড়ানো বন্ধ করে ব্লক ইট ব্যবহার করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। নতুন প্রজন্মকে চাকুরি প্রার্থী নয় বরং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নতুন সভ্যতা গড়ে তুলতে হবে, সেখানে ব্যবসা থেকে লোভ ঝেড়ে ফেলতে হবে, নিশ্চিত করতে হবে সম্পদের সুষ্ঠু বণ্টন। বৃহস্পতিবার বিমস্টেক ইয়ং জেন ফোরামে কি নোট স্পিকারের বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। Bay of Bengal Initiative for Multi-Sectoral, Technical and Economic Cooperation বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে দেশ ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 12টার দিকে থাইল্যান্ডে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রায়। বাংলাদেশ সময় বেলা 3টার দিকে বিমস্টেক ইয়ংজেন ফোরামে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, পুরনো সভ্যতা মানব সম্প্রদায়কে ধ্বংস করে দেবে। নতুন যে সভ্যতা গড়ে তুলতে হবে সেখানে ব্যবসায় লোভ নয়, থাকতে হবে সম্পদের বণ্টন। First condition of the new civilization, the businesses should not be greed driven. So greed part has to be squeezed out in the new civilization. Greed will destroy us. Why? Because whatever all the things that we talk about, we promise as a government to see this is what we're doing. Our country is moving forward, our GDP is growing and all that. Growth rate is so high. So what? All the wealth this is generated gets concentrated in few hands. They become richer and richer. And we call it development, we call it growth, we call it fantastic economy. But that's, you are planting the seed of your self-destruction. Unless wealth is shared, you cannot sustain a society. তরুণ প্রজন্মকে চাকরির নামে কৃতদাস নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Human beings are not born to work for anybody else. The economic system that we are taught, is again put onto a wrong footing. We are asking everybody to find a job. Our education system is built around finding so that you can get a job as soon as you finish your school. You get a certificate, you get a job. I said human beings are very different from job seeker. First of all, human beings are not slaves. Slavery is not part of our destination. Job turns you into a slave. You take orders from other people. You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার অনুকূল শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন তিনি। We are not job seekers. We are human beings. We are full of entrepreneurial capability, full of ideas. That's what the education system should be. সম্মেলনের ফাঁকে শুক্রবার সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের কথা রয়েছে। জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হবে মোদী ইউনূসের প্রথম সাক্ষাৎ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিমস্টেক সম্মেলনে ভারত ও মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে বৈঠক হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের। কূটনীতিকরা বলছেন, প্রতিবেশী দেশ দুটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে এসব বৈঠক রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হতে যাচ্ছে শুক্রবার। ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন ঘোচাতে এই বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনীতিকরা বলছেন, এই বৈঠকে দুই দেশের সম্পর্ক পুনর্নির্মাণে অবদান রাখতে পারে। এটা দুঃখজনক যে বাংলাদেশে যে পরিবর্তন হলো, এটাকে ইন্ডিয়া গ্রহণ করতে পারে নাই। এটা এখন ইন্ডিয়ার পাবলিক ওপিনিয়ন বুঝতে হবে যে বাংলাদেশের পরিবর্তন যে হলো, এটা আপনার জনগণ করছে। এটা একটা
ছাত্র জনতার মানে যেটাকে অবর্তন বলো, প্রাইজিং রেভলিউশন বলো, যাই বলো আর কি, এটা তো এটা বলতে বাংলাদেশ কোনো মিলিটারি শাসন এসে করে নাই, এটা জনগণের প্রত্যাশা। কারণ যে সরকার, যে কোনো সরকার যে 16 বছর থাকে, ইলেকশন যেটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের জান্তা প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চাওয়ার আগ্রহকেও ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা কেউ না গণতান্ত্রিক রিজিম করবো, এটা করবো, এটা করবো, এটা ওদের ব্যাপার, কিন্তু চাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, প্রসিকিউশনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত, বসা উচিত, কথা বলা উচিত। কারণ মিলিটারি হচ্ছে একটা বড় ফ্যাক্টর, যেই আসুন না কেন ক্ষমতায় অংশ চেয়েও মিলিটারির উপরে নির্ভর করছে। এখানে অনেক ফ্যাক্টর আছে, বুদ্ধিজম ফ্যাক্টর, এই ফ্যাক্টর, এগুলোর মধ্যে আর্মির একটা বিরাট ভূমিকা। তো এটা মানে আমি বলবো যে প্রসিকিউশন, মানে আমি খুব স্ট্রংলি মনে করি যে উনি নিশ্চয়ই এটা বুঝতে পারেন, উনি বসবেন। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের পরবর্তী সভাপতি হবে বাংলাদেশ সরকার প্রধান। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বিমস্টেক সম্মেলন তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্র নতুন করে 37% শুল্ক আরোপ করায় বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন চ্যালেঞ্জ যুক্ত হলো বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো বাণিজ্য চুক্তি না থাকায় এই সিদ্ধান্ত সংকটে ফেলবে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে, বাড়বে বেকারত্ব। তবে পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে দেশের অর্থনীতি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। সংকট মোকাবেলায় সরকারের সঠিক ট্যাক্স নীতিমালার প্রয়োজনীয়তার কথা বলছেন তারা। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক শিল্প রপ্তানিতে ভালোভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি থেকে এই বাজারে $80 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা, যা আগের বছরের তুলনায় 45.93% বেশি। এই প্রবৃদ্ধি চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। এমন সময় বাংলাদেশের পোশাক খাতে দেখা দিয়েছে নতুন সংকটের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক পরিকল্পনায় এশিয়ার দেশগুলোর পণ্য আমদানিতে 10 থেকে 54% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশ 37%, চীন 54%, ভারত 26%, ভিয়েতনাম 46% এবং পাকিস্তান 29%। বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়টি দেশের অর্থনীতিতে একটি নতুন চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সংকট মোকাবেলায় সরকারের সঠিক শুল্ক কাঠামো বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা। এগুলোর ইম্প্যাক্ট হয়তো কিছুদিনের ভিতরে, 1 বছর 1.5 বছরের ভিতরে আমরা হয়তো এটা দেখতে পাবো যে বাংলাদেশের এক্সপোর্ট শার্পলি কমে গেছে আমেরিকান মার্কেটে। সুতরাং আমরা ইজিলি এটাকে ওভারকাম করতে পারি। সকল সংকট যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তবে কমতে পারে পোশাক রপ্তানি, বাড়তে পারে বেকারত্ব। যে পণ্যগুলো ইতিমধ্যে জাহাজে পাঠানো হয়েছে সেই পণ্যের উপরেও কিন্তু শুল্ক আরোপ করা হবে। তার মানে হলো যে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, এবং একই সঙ্গে যে ক্রয় দেশ কমবে। এই দুটোর প্রভাবে কিন্তু এই পুরো যে তৈরি পোশাক খাত তার উপরে একটা নেতিবাচক প্রভাব তৈরি হবে। তবে পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন এই ধরনের চ্যালেঞ্জ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। তাই শুল্ক বৃদ্ধিতে বিভ্রান্ত না হয়ে নীতিগত সিদ্ধান্ত ঠিক করলেই পোশাক শিল্পকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। তোমার ট্যারিফ বৃদ্ধি বেশি, সেটা তুমি দিবা, যেটা তোমার সরকারের সাথে তোমার বোঝাপড়া। আমি তো এখান থেকে আমার কস্ট প্রাইসের থেকে আমি আমার দাম কমাতে পারবো না। আমি তো এখানে প্রফিটের জন্য বিজনেস করতে আসি। আমি প্রফিট মিনিমাইজ করতে পারবো, কিন্তু আমি প্রফিট জিরো করতে পারবো না। টপ রপ্তানিকারক আমেরিকাতে, চায়না, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া, তারা 3 জনের কিন্তু ট্যারিফ লাইন আমাদের থেকে হাই। ফলে এখানে আমাদের আসলে খুব বেশি মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ যেমন সুনামের সঙ্গে পোশাক শিল্প ধরে রেখেছে, তেমনি শিল্প মালিকদের বিভ্রান্ত না হয়ে পণ্যের মান ধরে রাখার পরামর্শ দেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। মেহেরপুরের গাংনী উপজেলার খরস্রোতা কাজলা নদী এখন পরিণত হয়েছে সরু খালে। ড্রেজিং না করায় নদীর বুকে পলি জমে নাব্যতা হারিয়েছে কাজলা। স্থানীয় প্রভাবশালীরা নদীর দুপার দখল করে চাষাবাদ শুরু করায় নদীটি সংকীর্ণ হয়ে পড়েছে। সহকর্মী আক্তারুজ্জামানের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ।
ভারতের জলাঙ্গির সঙ্গে সংযুক্ত মাথাভাঙ্গা নদীর শাখা নদী কাজলা। এ নদী হিন্দামাট, নোয়াপাড়া, ভাটপাড়া, গারাডোবা এবং সদর উপজেলার আমঝুপি গ্রামের মধ্য দিয়ে প্রায় 40 কিলোমিটার বিস্তৃত হয়ে ভৈরব নদীতে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে পানিতে কানায় কানায় ভরে উঠত কাজলা, কিন্তু নাব্যতা হ্রাস পাওয়ায় বর্ষাকালে নদীর দুই পারের বেশিরভাগ আবাদি জমি পানিতে ডুবে যায়। অন্যদিকে শুষ্ক মৌসুমে দেখা দেয় সেচের পানির সংকট। ব্রিটিশ শাসনামলে কাজলা নদী দিয়ে জাহাজে করে মালামাল কলকাতা সহ বিভিন্ন দেশে পাঠানো হতো। নদীর গভীরতা ও নাব্যতা থাকায় বন্যার সৃষ্টি হতো না। দেশ বিভাগের পর থেকে নদীটি খনন না করায় নদীর বুকে পলি জমে ক্রমশ সরু হয়ে পড়ে। নদীর দুপারে দখল করে অনেকেই করেছেন ঘরবাড়ি সহ পাকা স্থাপনা। উপনদীর শাখা নদীগুলো কিন্তু আস্তে আস্তে ভরাট হইতে এমন পর্যায়ে চলে গেছে যে নদীতে পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। আর এখন যেটা হয়েছে সেটা কিন্তু তার উৎসই নেই। আমাদের এই কাজলা নদীটা আগে একটা ভালো মতো জৈবন ছিল, অথবা নদীটা ভালো মতো স্রোত বইতো, বর্ষার সময় প্রচুর পানি থাকতো। এখন চৈত মাসেও পানি থাকে না, বর্ষার সময়ও পানি থাকে না, হয়তো 2-4 মাস পানি থাকার পর নেমে যায়। এটা খনন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আপনারা সিদ্ধান্ত নিছেন ঠিক আছে, কিন্তু আমি ছোটবেলায় থেকেই শুনি যে কাজলা নাকি খনন করা হবে। দ্রুত কাজলা খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। এখানকার জনগণ সবাই একটা দাবি উঠে এসেছে যে কাজলা নদীটা যেন খনন করা হয়। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে এটা আমরা প্রেরণ করব এবং আমরা আশা করব যে খুব দ্রুতই এই নদী ব্যবস্থাপনা এবং কাজলা নদী খননের জন্য সরকার এখানে উদ্যোগ গ্রহণ করবে। নদী খননের ব্যবস্থা করলে একদিকে যেমন শুষ্ক মৌসুমে কৃষকরা পানি পাবে, অন্যদিকে বর্ষা মৌসুমে বন্যা ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর অববাহিকার অধিকাংশ উর্বর জমি এখন তামাক কোম্পানির আগ্রাসনের শিকার। দেশি বিদেশি কোম্পানিগুলো তামাক চাষে চাষিদের উদ্বুদ্ধ করায় দিন দিন বাড়ছে তামাকের চাষ। এতে মাইনী নদীর তীরবর্তী ফসলি জমির প্রায় পুরোটাই এখন তামাকের দখলে। সহকর্মী অপু দত্তের তথ্য ও চিত্রে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে। এই উপজেলার 5টি ইউনিয়নের ফসলি জমি, স্কুল, কলেজ, মাইনী নদীর তীর, এমনকি বসতবাড়ির আঙ্গিনায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ক্ষতিকর তামাক চাষ। মাইনী নদীর তীরবর্তী ফসলি জমিতে পলি জমায় এসব জমিতে ফসল উৎপাদন অনেক বেড়ে যায়। আর এ কারণেই তামাক কোম্পানিগুলো এই অঞ্চলকে বেছে নিয়েছে। তামাক চাষে কৃষকদের অগ্রিম ঋণের পাশাপাশি সার, বীজ ও কীটনাশক দিয়ে উদ্বুদ্ধ করে কোম্পানিগুলো। সরিষা, ভুট্টা চাষ ধরেন কোম্পানি যদি থাকতো তাইলে আমরা ওইগুলা আমরা নিশ্চয়তা থাকতো, তাইলে আমরা পাইতাম, করতাম চাষ, তাহলে আমরা তামাক চাষ না করতাম। বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন, সূর্যমুখী বলেন, আমরা যদি এটা উৎপন্ন করি আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না। কলেজের পক্ষ থেকে একাধিকবার তামাক চাষ না করার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু যেহেতু এটা কলেজের জায়গা না, আরেকজনের জায়গা, তারা নিষেধ অমান্য করে তামাক চাষ করেছে। তামাক চাষীদের শ্বাসকষ্ট, ক্যান্সার, হজম শক্তি কমে যাওয়া সহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান চিকিৎসক। ক্যান্সার হয়, তারপরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এছাড়া আমাদের প্রজননের সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ইত্যাদি নানাবিধ সমস্যা হয়। তো আমাদের হচ্ছে এই সকল রোগের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে তামাকের ব্যাপারে সচেতন হতে হবে। কৃষি পণ্যের সঠিক দাম না পাওয়া এবং তামাক কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক সুযোগ সুবিধা বৃদ্ধি করায় কৃষকরা তামাক চাষে ঝুঁকছেন বলে জানান কৃষি কর্মকর্তা। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্বত্য এ জনপদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইন করে তামাক চাষ নিয়ন্ত্রণ করা দরকার বলে মনে করেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। পবিত্র ঈদ উল ফিতরের চতুর্থ দিনেও দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এসব কেন্দ্রে গিয়ে আনন্দ উপভোগ করছেন। জনপ্রিয় পর্যটন স্পটগুলোয় জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার, নওগাঁ ও রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট থেকে সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। ঈদ উদযাপনে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথরে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা।
সাদা পাথরে বয়ে যাওয়া ধলাই নদী বাংলাদেশ ও ভারতকে আলাদা করেছে, যার দুই পারে সারি সারি সাদা রঙের পাথর, ওপরে নীল আকাশ আর তার ঠিক নিচে সবুজ পাহাড় বরাবরই পর্যটকদের মুগ্ধ করে। তাই তো যে কোনো ছুটিতেই জনারণ্যে পরিণত হয় এই এলাকা। হাওর পাহাড় নদী টিলায় ঘেরা মৌলভীবাজারের অপূর্ব প্রকৃতি এক এক ঋতুতে এক এক রূপের জানান দেয়। চা গাছে নতুন কুড়িতে সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে সবুজ গালিচা মরানো চা বাগান। প্রকৃতির এমন সান্নিধ্য পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক। সবুজ শ্যামল চা বাগানগুলো দেখতে খুবই নয়নাভিরাম, দেখে খুবই ভালো লাগছে। পরিবার সহ বেড়াতে অনেক একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। শ্রীমঙ্গল তো সবুজের রাজ্য, এখানে টি গার্ডেন, টি স্টেট আছে অনেক, তো সব মিলে এই প্লেসটা আমাদের বারবার আসা হয় আর কি, বারবার টানে, সবুজ আমাদেরকে অনেক বেশি টানে। ঈদের চতুর্থ দিনেও পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের পদচারণায় মুখর পুরো সৈকত এলাকা। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ, এ যেন এক মানব সমুদ্র। এত ক্রাউড দেখে ভাবতেছি যে কিরকম এনজয় করা যাবে, মাত্র আসলাম এখন দেখি। গতবার থেকে এবার আরো মনে হয় বেশি এনজয় করছি আমরা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাঙ্গণও পর্যটকদের পদচারণায় মুখরিত। ঈদের দীর্ঘ ছুটিতে প্রায় লক্ষাধিক পর্যটক দর্শন করেছেন এই বিশ্ব ঐতিহ্যটি। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন। এছাড়াও দেশের বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। পানির সংকট নিরসনে কৃষি খাতে আশার আলো দেখছেন ইয়েমেনের কৃষক। জাতিসংঘের পানি সংরক্ষণ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংস্কার প্রকল্প ও কৃষি প্রশিক্ষণ দেশটির মানুষকে করে তুলছে স্বনির্ভর। পাশাপাশি খাদ্য সংকট নিরসনে বড় ভূমিকা রাখছে এই প্রকল্পটি। ফাতেমা তাসনিমের রিপোর্ট, জানাচ্ছেন নাসরিন আক্তার। টলমলে পানি গড়িয়ে চলে যাচ্ছে কৃষি জমিতে। সেই পানি শুষ্ক মাটিকে করে তুলছে উর্বর, যেখান থেকে ফলছে আলু, বাদাম, স্ট্রবেরি সহ নানা শস্য। দীর্ঘদিনের সংঘাত ঠেলে ইয়েমেনের মাঠে মাঠে সোনা ফলাচ্ছেন চাষিরা। দেশটির সানহান ও বানিমাতারির মতো অনেক জেলায় চলছে এমন কর্মযজ্ঞ। অবশ্য গেল কয়েক বছর ধরে তীব্র পানি ও জলবায়ু সংকটে ধুঁকছে ইয়েমেনীয়রা। উৎপাদন তলানিতে নেমে আসায় ৮০% মানুষ বিদেশি মানবিক সহায়তার উপর নির্ভরশীল। তারপরও প্রায় ১,১৬,০০,০০০ মানুষ কৃষি নির্ভর। কিন্তু সানা নামক অববাহিকা ধ্বংস হওয়ায় কৃষিখাত ও সাধারণ জীবন বিপন্ন। এই বাস্তবতায় ইয়েমেনে পানি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নেদারল্যান্ডসের সহায়তায় সম্প্রতি একটি প্রকল্প হাতে নিয়েছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা FAO। এর মাধ্যমে কৃষিখাত এগিয়ে নিতে পুরনো বাঁধ, খাল ও কূপ সংস্কারের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে স্বচ্ছ পানির প্রবাহ। এতে কৃষকরা প্রায় ১৫০ একর পর্যন্ত জমি চাষ করতে পারছেন। এই প্রকল্পের মাধ্যমে জমিতে ভালোভাবেই পানি আসছে। প্রায় ১৫০ একর জমি চাষ করতে পারছি, যা আগে ৫০ একর করাই অসম্ভব ছিল। তবে মাঝে মধ্যে পানি সরবরাহ কম থাকলেও ১০০ একর পর্যন্ত সেচ দিতে পারছি। জাতিসংঘের এই সংস্থাটি যে শুধু ইয়েমেনে পানির যোগান নিয়ে কাজ করছে তা নয়, কৃষকের জৈব সার ও কৃষি কৌশল সম্পর্কেও দিচ্ছে প্রশিক্ষণ। এখন পর্যন্ত জরুরি কৃষি সহায়তা পেয়েছে প্রায় ৭০০ পরিবার। প্রকল্পে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় সন্তোষ অনেকে। এই প্রকল্পের সুবিধা ভোগ করছে ইয়েমেনীয়রা। সৃষ্টিকর্তা এবং প্রকল্পটি যারা সফল করেছেন তাদের প্রতি শুকরিয়া। মানুষ কাজ করতে পারছে ও শস্য উৎপাদন করতে পারছে। সেচ অবকাঠামো পুনরুদ্ধার ও কৃষিখাতে প্রশিক্ষণ প্রদানে মানুষকে স্বনির্ভর করায় সবচেয়ে উত্তম উপায় ইয়েমেনকে পুনরুদ্ধারের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মিয়ানমারে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদারের লক্ষ্যে ২০ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করল জান্তা সরকার। তার আগে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয় প্রতিরোধ গোষ্ঠীগুলো। এদিকে ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে ৩,০০০। বিদেশি সহায়তা এলেও ত্রাণের জন্য এখনও হাহাকার মিয়ানমার জুড়ে। লুৎফর কবিরের রিপোর্ট।
মিয়ানমারে গত শুক্রবার 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর এখনও ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে প্রাণের সন্ধান মিলছে, যা উদ্ধারকর্মীদের রাত দিন অক্লান্ত পরিশ্রমের ফসল। তেমনি বুধবারও ভূমিকম্পের উৎপত্তিস্থল মান্দালাই শহর থেকে এক নারীকে উদ্ধার করেন জরুরি বিভাগের কর্মীরা, যা প্রাকৃতিক দুর্যোগের 72 ঘণ্টা পর। এ শহরে অলৌকিকভাবে বৌদ্ধদের মঠের ধ্বংসস্তূপ থেকে এক কিশোরীকে জীবিত বের করতে সক্ষম হয় তারা। 13 বছর বয়সী ওই কিশোরী সেখানে পাঠদানে অন্যান্যদের মতো সেদিন অংশ নেয়। গ্রীষ্মকালীন পাঠদানে 35 শিক্ষার্থী অংশ নিয়েছিল। হঠাৎ ভূমিকম্পে ছাদ ধসে পড়লে 20 শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা গেলেও ঘটনাস্থলে মারা যায় 13 জন। ভূমিকম্পের 5 দিনের মাথায় মান্দালাই থেকে উদ্ধার হন আরও একজন। সময় বাড়ার সঙ্গে জীবিত পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসলেও প্রশংসা কুড়াচ্ছে উদ্ধারকর্মীরা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সহ অনেক দেশ মিয়ানমারে ত্রাণ সহায়তা জোর প্রচেষ্টা চালাচ্ছে। বিস্কুট, চিড়া সহ নানা শুকনো খাবার নিয়ে দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় চলে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তারপরও চিকিৎসা সহ অন্যান্য জরুরি সহায়তা দ্রুত বাড়ানোর তাগিদ দিচ্ছে জাতিসংঘ। এদিকে ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে 3000। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে আহতের চাপ। এই পরিস্থিতিতে উদ্ধার কাজ ও জরুরি সহায়তা জোরদারের লক্ষ্যে আরাকান আর্মি সহ অন্যান্য সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে 20 দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে জান্তা, যা বুধবার থেকে আগামী 22 এপ্রিল পর্যন্ত চলবে বলে টেলিভিশনে দেয়া ভাষণে এ কথা জানান জান্তা প্রধান মিং অংলাইন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ICCর গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাওয়ার পর এই ঘোষণা দেয় হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রীর অভিযোগ, ICC ক্রমশ রাজনৈতিক হয়ে উঠছে। এদিকে ICC ত্যাগের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নেতানিয়াহু। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে গেল নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ICC। এই পরোয়ানা জারির একদিন পর ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানান হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সে আমন্ত্রণে সাড়া দিয়ে 4 দিনের রাষ্ট্রীয় সফরে হাঙ্গেরিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে ইসরায়েল। অন্যদিকে ICCর রায়কে দুঃসাহসী ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করে ভিক্টর অরবানের প্রশাসন। দেখছেন সংবাদ সকাল।